শুভ সকাল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি অমলেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ যশোর। তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের 4th বর্ষের ক্লাসে সলিড স্টেট ফিজিক্স 2 পেপার নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমার লেকচার নম্বর 1 শিরোনাম হচ্ছে সলিড স্টেটের ব্যান্ড তত্ত্ব 1। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন পরিস্থিতিতে যেহেতু সব কার্যক্রম স্থগিত রয়েছে, এভাবে দীর্ঘদিন চলতে পারে না, সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা যে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে, আমি তাতে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আজকের আলোচ্য সূচি সলিড স্টেট ফিজিক্সের তোমাদের 4th বর্ষের যে প্রথম চ্যাপ্টার আছে সিলেবাস অনুযায়ী, সেখানে আছে কঠিন পদার্থের ব্যান্ড তত্ত্ব। এখন এই সলিডের ধর্মাবলী আলোচনার জন্য বিভিন্ন রকম মডেল বা তত্ত্বের অবতারণা করা হয়েছে। ইতিপূর্বে যে মডেলটি আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটালস। ফ্রি ইলেকট্রন থিওরি অফ মেটালে ধাতুর তাপীয় পরিবাহিতা, বৈদ্যুতিক পরিবাহিতা, প্রবণতা বা সাসেপ্টিবিলিটি, তড়িৎ গতিবিজ্ঞান সম্পর্কিত কিছু ধারণা পরিষ্কার হয়েছে। কিন্তু এখানে কিছু ট্রান্সপারেন্স প্রপার্টি, ধাতু, অর্ধধাতু, সেমিকন্ডাক্টর, অন্তরক, এদের মধ্যে পার্থক্য আলোচনা আসেনি। এই কঠিন পদার্থের ব্যান্ড তত্ত্বে একটা বিষয় আলোচনা করা হয়েছে যেটা ওখানে করা হয়নি, সেটা হচ্ছে যে সলিডের বিভব। যে এখন আমরা এই ল্যাটিস বিভবকে আলোচনার মাধ্যমে দেখা গেছে যে এই ল্যাটিস বিভবের সাহায্যেই স্বাভাবিক উপায়ে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অন্তরকের মধ্যে পার্থক্য বেরিয়ে এসেছে। এখন আমরা যেহেতু এই চ্যাপ্টারের নাম ব্যান্ড তত্ত্ব, ব্যান্ড তত্ত্বের ঠিক সরাসরি সংজ্ঞা প্রায় দেওয়া হয় না, কিন্তু আমি একটা সংজ্ঞা জোগাড় করেছি, সেইটা তোমাদের জানাচ্ছি। যে তত্ত্বের সাহায্যে কঠিন পদার্থের বৈদ্যুতিক পরিবহন ধর্ম পর্যালোচনা করা হয় তাকে ব্যান্ড তত্ত্ব বলে। এটা ডেফিনিশনে তেমন কিছুই বিষয়টা ক্লিয়ার হয় না, এজন্যে তোমাদের আমি চিত্রের সাহায্যে কিছু বিষয় বর্ণনা করতে যাচ্ছি। আমরা যখন একটা বিচ্ছিন্ন পরমাণু অসীম দূরত্বে থাকে, তখন সেই বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে আমরা জানি এখানে থাকে কি বিভিন্ন প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর ইত্যাদি শক্তি স্তর থাকে। কিন্তু সলিড গঠনের লক্ষ্যে যখন এই বিচ্ছিন্ন পরমাণুগুলো কাছাকাছি আনা হয়, তখন সেই 1s স্টেটের সমগ্র ইলেকট্রনগুলো যে শক্তি স্তর থাকে সেইগুলোর মধ্যে সামান্য পার্থক্য থাকে। এই সামান্য পার্থক্য বিশিষ্ট বহু সংখ্যার ইলেকট্রন স্তরের সমন্বয়ে এক একটি ব্যান্ড তৈরি হয়। এখানে বলা হয়েছে বিচ্ছিন্ন পরমাণুর জন্য যা ছিল একক শক্তি স্তর, প্রশস্ত হয়ে তা ওই অণুর বহু সংখ্যক গণ্য সন্নিবিষ্ট শক্তি স্তরে পরিণত হয়।
এ ধরনের নিরবচ্ছিন্ন শক্তি স্তরের সসীম শক্তি প্রস্থ আছে, যাদেরকে বলা হয় শক্তি ব্যান্ড বা শক্তি দল, এনার্জি ব্যান্ড। এখানে দেখা যাচ্ছে যে প্রথমত 1s স্টেটের ইলেকট্রন সম এনার্জি মিলে 1s শক্তি ব্যান্ড গঠন করেছে। এরপরে 2s শক্তি স্তরের ইলেকট্রনগুলো মিলে পরবর্তী 2s ব্যান্ড গঠন করেছে। পরবর্তীতে 2p স্তরের ইলেকট্রনগুলো মিলে 2p ব্যান্ড গঠন করেছে। সাধারণভাবে প্রতিটি দেখা যাচ্ছে এখানে ভিতরে ফাঁক দেখা যাচ্ছে, তাহলে প্রতিটি ব্যান্ড তাদের নিকটবর্তী ব্যান্ড থেকে একটু মানে ফাঁক দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে এনার্জি গ্যাপ। যেমন আমাদের শক্তি স্তরও আছে যে 1, 2, 3 এরকম স্তর আছে, যে স্তরগুলো তোমরা মনে করো যে তার মাঝামাঝি যে ফাঁক রয়েছে সেগুলো কিন্তু ওখানে বলা হয়েছে অ্যালাউড না, ওইখানে ইলেকট্রন থাকতে পারে না, পলিবর্জন নীতি অনুসারে ওখানে ইলেকট্রন থাকতে পারে না। সেই হিসেবে একইভাবে এই প্রতিটি যখন ওরা মিলে ব্যান্ড তৈরি করে তখন দেখা গেল যে এখানেও ওরকম ব্যান্ড তৈরি করলে পরেও ওই যে স্তর দুটো স্তর এক হতে পারবে না, সেই একইভাবে দুটো ব্যান্ডও এক হতে পারবে না, সেজন্য ওর মধ্যে গ্যাপ রয়ে গেছে। এইটা হচ্ছে এনার্জি গ্যাপ। এখানে আমরা রেখাচিত্রের সাহায্যে এটা প্রদর্শন করা হয়েছে। পরবর্তীতে আমরা যাব একটা স্পেসিফিক একটা বিষয়, একটা মৌল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার হচ্ছে 1s2 2s2। এখানে দেখা যাচ্ছে যে 1s 2s 2p। এখন 1s এবং 2s স্তর পরিপূর্ণভাবে পূর্ণ থাকে, কিন্তু দেখা যাচ্ছে বেরিলিয়ামে 2p স্তরেও কিছু কিছু ইলেকট্রন যায়, যার ফলে 2p স্তর আংশিক পূর্ণ থাকে, আবার 2s স্তরও আংশিক পূর্ণ বা আংশিক খালি থাকে। এর দ্বারা বোঝায় যে বেরিলিয়ামে 1s2 2s যোজন এবং 2p পরিবহন ব্যান্ড শক্তিতে অধিক্রমণ করে। অধিক্রমণ মানে বোঝা যাচ্ছে, এর ইংরেজিটাই ভালো, ওভারল্যাপিং। একটা ব্যান্ডের সাথে আর একটা ব্যান্ড কিছুটা যুক্ত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং। তবে কিছু এগুলো আমি আলোচনা করেছি আগে। এরপরে আমরা দেখছি সিলিকন, যেটা সিলিকনটা কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মৌল। যেমন মানে সেমিকন্ডাক্টর ফিজিক্স এবং ইলেকট্রনিক্সে এই সিলিকনের গুরুত্ব খুবই বেশি। সিলিকনে দেখা যাচ্ছে যে সিলিকনের যে শক্তি, সিলিকনের 3s ও 3p স্তর, 3s এবং 3p স্তর দেখা গেল যে এরা 3s স্তর মিলে একটা ইভি গঠন করেছে। ইভিটা হচ্ছে গিয়ে ভ্যালেন্স ব্যান্ড বা যোজন ব্যান্ড, আর 3p মিলে কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন ব্যান্ড গঠন করেছে। এই নিম্নতর ব্যান্ডকে বলা হয় যোজন ব্যান্ড এবং উচ্চতর শক্তি ব্যান্ডকে বলা হয় পরিবহন ব্যান্ড। এখন দেখা যাচ্ছে যে এর মধ্যে একটা ফাঁক রয়ে গেছে, এটা এনার্জি গ্যাপ। এখানে আমরা ইংরেজিতে ওই সহজের জন্য অনেক সময় লিখতে হয় সি কন্ডাকশন ব্যান্ড সমান সমান সিবি, ভ্যালেন্স ব্যান্ডের জন্য ভিবি। এখন ধাতুর ক্ষেত্রে কী আছে, আমরা সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস সেখানে আছে 1s2 2s2 2p6 3s1। এখানে দেখা যাচ্ছে যে সোডিয়ামের 3p ভ্যালেন্স ব্যান্ড পরিপূর্ণভাবে পূর্ণ, কে আর 3s স্তর বা ব্যান্ড আংশিক পূর্ণ। তাহলে দেখা যাচ্ছে যে ধাতুর ক্ষেত্রে আংশিক পূর্ণ পরিবহন হচ্ছে ধাতুর বিশেষ একটা বৈশিষ্ট্যমূলক। যে শক্তি অধিকৃত
অবস্থাকে খালি অবস্থা থেকে পৃথক করে সেটা হচ্ছে ফার্মি স্তর। ধাতুর ক্ষেত্রে তা পরিবহন ব্যান্ডে অবস্থিত। এই ফার্মি স্তর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে ইংরেজিতে বলে ইএফ বা ফার্মি লেভেল। সেই জন্যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ফার্মি স্তরকে ইএফ দ্বারা প্রকাশ করা হয়। ভিন্ন শ্রেণীর কঠিন বস্তু আসছে যেখানে পরিবহন বান পুরোপুরি খালি থাকে, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী এবং অন্তরক। এখানে আমাদের 4 নম্বর চিত্রে 3 প্রকার পদার্থের একটা বর্ণনা দেওয়া হয়েছে। প্রথমটা বাম পাশে, প্রথমটা হচ্ছে ধাতু, দ্বিতীয়টা অর্ধপরিবাহী, তৃতীয়টা অন্তরক বা ইনসুলেটর। এখন দেখা যাচ্ছে যে ফার্মি লেভেল বা ফার্মি স্তর ধাতুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্মি স্তরটা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে আছে, অর্থাৎ ধাতুর ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপ করে। বি চিত্রে সেমিকন্ডাক্টর দেখানো হয়েছে। সেমিকন্ডাক্টরে দেখা যাচ্ছে যে পরিবহন ব্যান্ড একেবারে খালি, ভ্যালেন্স ব্যান্ড পূর্ণ, যার ফলে আর ইএফ বা ফার্মি লেভেল এটা পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে অবস্থান করছে। এই দেখা যাচ্ছে যে এর মধ্যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইভি এবং ইসি এর মধ্যে এনার্জি গ্যাপ কিন্তু কম, নিয়ারলি 1 ইলেকট্রন ভোল্ট। স্পেসিফিক কেস হিসেবে আমরা বলতে পারি যে এখানে জার্মানিয়ামের জন্য এটা 0.77 ইভি, ওই কাছাকাছি আমরা সাধারণভাবে বলে থাকি 0.7 ইভি। সিলিকনের জন্য এটা হচ্ছে 1.08 ইভি, আমরা কাছাকাছি মান হচ্ছে বলে থাকি নিয়ারলি 1 ইভি। এবং এখানে আরেকটাও দেওয়া আছে গ্যালিয়াম আর্সেনাইডের জন্য, এখানে লেখা আছে 1.43 ইভিতে। এখন দেখা যাচ্ছে অন্তরকের মধ্যে নিষিদ্ধ ফাঁক অনেক বেশি, এটা আমরা ছবিতেও দেখেছি। এবং ফার্মি লেভেলটা অন্তরকেও ফার্মি লেভেলটা ব্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝে অবস্থিত। এক্ষেত্রে এই সিমেট্রিক বা রৈখিক চিত্র থেকে দেখা যাচ্ছে যে গ্যাপটা অনেক বেশি। সেই গ্যাপটা কত, একটা মানে সাধারণ মান হচ্ছে এটা > 3 ইভি বা ইলেকট্রন ভোল্ট। বোরন নাইট্রাইটের ক্ষেত্রে 4.6 ইভি, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে 7 ইভি এবং হিলিয়মের ক্ষেত্রে 7 ইভি। এখানে আমি শুরুতেই উল্লেখ করেছি যে পর্যায়বৃত্ত বিভাব নিয়ে এখানে আলোচনা শুরু করেছে। এই পর্যায়বৃত্ত বিভাবের প্রেক্ষিতেই কিন্তু মানে এই ধাতু এবং অধাতু মধ্যে পার্থক্য এগুলো নির্ণয় করা সম্ভব হয়েছে। এই পর্যায়বৃত্ত বিভাব আলোচনার জন্য আমাদের একটা নতুন স্পেস, আমরা জানি যে রিয়েল স্পেস বা বাস্তব স্পেস যেমন XYZ কোঅর্ডিনেট, এই কে স্পেসটা হচ্ছে এটা আসলে রেসিপ্রোকাল স্পেস। কে মান সমান 2π/λ। এর থেকে বোঝা যাচ্ছে যে কে একটা রেসিপ্রোকাল বা বিপরীত স্পেস। পর্যায়বৃত্ত বিভাবে অধীনে ইলেকট্রনের গতি আলোচনা পূর্বে কে স্পেস সম্পর্কে ধারণা দেওয়া আবশ্যক। এখন আমরা পরবর্তীতে ছবিতে দেখব যে এখানে আমাদের কার্টেজিয়ান, রেক্ট্যাঙ্গুলার কার্টেজিয়ান কোঅর্ডিনেটে যে অক্ষগুলো আছে XYZ, সেই অক্ষর সাথে সমান্তরাল করেই আমাদের কে স্পেসে অক্ষ নির্বাচন করা হয়েছে। KX, KY, KZ একে সমান্তরালের সাথে। এখন এখানে একটা বিন্দু, তাহলে আমরা কে সমান 2π/λ হিসেবে এর দৈর্ঘ্য হিসেবে বিবেচনা করতে পারি। এটা কার্টেজিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে মিল রেখে করা হয়েছে। এই কে স্পেসের পরবর্তীতে কে নিয়ে আমাদের বহু আলোচনা হবে এবং কেটা
বা তরঙ্গ ভেক্টর কে স্পেসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সলিডের আচরণ সম্পর্কে তো বিভিন্ন তত্ত্ব আলোচনার ক্ষেত্রে। একটা মুক্ত ইলেকট্রনের তরঙ্গ সংখ্যাকে 1/λ কে p/h রূপে লেখা হয় এবং k = 2π/λ। এখন মুক্ত ইলেকট্রনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি আমরা আগে থেকেই জানি, কাইনেটিক এনার্জি = p²/2m, যেখানে p হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। এখন ডি ব্রগলি তত্ত্ব থেকে আমরা পাই λ = h/p। এই সূত্র ইউজ করে আমরা লিখতে পারি h/λ² এখানে কিছু রিঅ্যারেঞ্জ করার পর রিঅ্যারেঞ্জিংটা খোলাসা করে দেখানো হয়েছে = h² k²/2m। অর্থাৎ আমাদের বিভিন্ন আলোচনায় কাইনেটিক এনার্জি = h²² এটা সরাসরি লিখে দেওয়া যায়। মুক্ত ইলেকট্রনের ক্ষেত্রে কে রাশিতে একটি ভেক্টর যার মান আমরা ইতিমধ্যেই পেয়েছি 2π/λ, যেটাকে কিভাবে p/h² রূপান্তরিত হলো সেটা দেখানো হয়েছে 4 নম্বর সমীকরণে। এখানে ইলেকট্রনের সাথে ল্যামডা সংযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য আর পি হল ইলেকট্রনের ভরবেগ, বিভব শক্তিকে 0 করে দেখানো হয়েছে। এরপরে আমাদের এই ব্যান্ড তত্ত্বে প্রথম যে গুরুত্বপূর্ণ তত্ত্ব সেটা হচ্ছে ব্লকের উপপাদ্য। কারণ ব্লকই এই পর্যায়বৃত্তি বিভবের অবতারণা করে একটা তত্ত্ব উদ্ভব করেছেন। এখানে তোমাদের প্রশ্ন হতে পারে এবং এই প্রশ্নটা প্রায় বছরে পরীক্ষাতে আসে, আর তা বাদে এইটার উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী যে আলোচনাগুলো করা হয়েছে সেটা এর সাথে সম্পর্কিত। সেজন্যে বলক অপেক্ষক সম্পর্কে আমাদের আলোচনা করা অত্যাবশ্যক। পরিবাহী এবং অন্তরকের মধ্যে পার্থক্য অনুধাবন করার জন্য উন্মুক্ত ইলেকট্রন নকশায় ধনাত্মক আয়ন মজ্জার উপস্থিতির কারণে ক্লাসের অভ্যন্তরের বিভবের পরিবর্তনকে সংঘবদ্ধ, একত্রিত বা ইনকর্পোরেট করা প্রয়োজন। ধাতুর অভ্যন্তরের বিভবকে ল্যাটিসের পর্যায়বৃত্তিতে হিসেবে ধরে নেওয়া আরও বাস্তবসম্মত। ল্যাটিসের পর্যায়বৃত্তি হচ্ছে এ দ্বারা, অর্থাৎ এ ল্যাটিস কনস্ট্যান্ট, এই ল্যাটিস কনস্ট্যান্টের সাপেক্ষে পর্যায়বৃত্তিটা ঘটে। ধনাত্মক আয়ন বিভবের বিভব সর্বনিম্ন এবং দুটো আয়নের মধ্যে সর্বোচ্চ। অনুষঙ্গী একমাত্রিক শ্রোডিঙ্গার সমীকরণকে নিম্নলিপি লেখা যায়। এই ছবিটা আমাদের পরবর্তী স্লাইডে দেখানো হয়েছে। তো আমরা যে শ্রোডিঙ্গার ইকুয়েশন আমরা ইতিপূর্বেই পড়েছি কোয়ান্টাম মেকানিক্স 1-এ, তাছাড়াও এই শ্রোডিঙ্গার ইকুয়েশন কিন্তু নিউক্লিয়ার ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স যাই পড়ে না কেন, অ্যাটমিক ফিজিক্স, এটার জন্য এই শ্রোডিঙ্গার ইকুয়েশন একটা অপরিহার্য ইকুয়েশন। এই ইকুয়েশনটা একমাত্রিক ইকুয়েশনটা আমরা দেখি d²ψ/dx² + 2m/h² e - vx * ψ = 0। এখানে v ইজ এ ফাংশন অফ x। এখন এখানে ψ হচ্ছে তরঙ্গ অপেক্ষক, যে তরঙ্গ অপেক্ষকের কথা আমরা অ্যাটমিক ফিজিক্সে বর্ণনা করা হয়েছে। এখন এখানে পর্যায়বৃত্ত বিভব vs কে ল্যাটিস কনস্ট্যান্ট বা ল্যাটিস ধ্রুবক এর সাপেক্ষে সংজ্ঞায়িত করা হয় এভাবে যে vx = vx + a, যেখানে a হলো পর্যায়বৃত্তি বা পিরিয়ড। পর্যায়বৃত্তি আসলে আমরা যে বিষয়গুলো মানে নির্দিষ্ট সময় বা দূরত্ব অন্তর পুনরাবৃত্তি ঘটে সেটা হচ্ছে পর্যায়বৃত্তি। পর্যায়বৃত্তি সাধারণভাবে দুই প্রকার, স্থানিক এবং কালিক। স্থানিক মানে স্পেটিয়াল, আর কালিক হচ্ছে টেম্পোরাল, অর্থাৎ স্থানের সাপেক্ষে যেটা পুনরাবৃত্তি ঘটে সেটাকে বলা হচ্ছে স্থানিক, এবং কালের সাপেক্ষে যেটা পুনরাবৃত্তি ঘটে সেটাকে বলে
টেম্পোরাল। এখন আমাদেরও যে এই আমরা বেশি অভ্যস্ত কালিক পর্যায়বৃত্তি নিয়ে, নির্দিষ্ট সময় পর পর গ্রহ নক্ষত্র তাদের অরবিট চেঞ্জ করে, এগুলো কালিক। তো এখানে আমাদের সলিডে ল্যাটিস কনস্ট্যান্টের সাপেক্ষে এগুলো পর্যায়বৃত্তি ঘটে। পর্যায়বৃত্ত বিভাবে অবতারণা করে বলক দেখান যে একমাত্রিক শ্রোডিঙ্গার সমীকরণের একটা সমাধান। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান দেখেছি যে একটা কিছু ধরে নিয়ে সমাধান করা হয়। এক্ষেত্রেও ব্লক এরকম একটা সমাধান ধরে নিয়ে এটা করার চেষ্টা করেছেন। সাই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই কে এক্স ইউ কে এক্স, যেখানে ইউ কে এক্স ইকুয়াল টু ইউ কে এক্স প্লাসে ইউ এক্স এ দূরত্ব পর পর এগুলো পুনরাবৃত্তি ঘটে, সেজন্য এখানে একে পিরিয়ডিসিটি বলা হয়েছে। একটি ক্লাসে একমাত্রিক পর্যায়বৃত্তি বিভাবের চিত্র যেটা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসের কাছাকাছিতে বিভব সর্বনিম্ন এবং সারফেস মাঝামাঝিতে সর্বোচ্চ। এটা আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন ওই অপেক্ষকটাকে আর একটু অন্যভাবে বর্ণনা করা যায় যে সমাধানটি অপেক্ষক ইউকে এক্স কর্তৃক মডুলেশনকৃত সমতল তরঙ্গ যা ল্যাটিসের মতো একই পর্যাবৃত্তি রয়েছে, এই তত্ত্বকে বলক উপপাদ্য বলে। এটাকে আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়েছি। 3 নম্বর সমীকরণে প্রদত্ত অপেক্ষককে বলক উপপাদ্য। তাহলে প্রশ্ন হতে পারে বলকের উপপাদ্য কাকে বলে এবং বলক অপেক্ষক কি? ওই সমীকরণটা দিয়ে আমরা ওকে বলক উপপাদ্য বলতে পারি। আর সাই এক্স ইকুয়াল টু ই এক্স পি আই কে এক্স ইউ কে এক্স, এটা হচ্ছে বলক অপেক্ষক। এটা 1 মার্কের প্রশ্ন হিসেবে অনেক সময় পরীক্ষাতে আসে। এখন এই বলক অপেক্ষকের বৈশিষ্ট্য হচ্ছে, এখানে যেহেতু আমার একটা কথা আছে, এর একটা বৈশিষ্ট্য ইউ কে এক্স প্লাসে ইকুয়াল টু ইউ কে এক্স, বলক অপেক্ষক সাই এক্স ইকুয়াল টু ই এক্স পি আই কে এক্স ইউ কে এস এর জন্য পাওয়া যায়। পর্যাবৃত্তি এক যোগ করা হয়েছে, এক্সের পরিবর্তে এক্স প্লাস এ যোগ করে আমাদের ই এক্স পি আই কে এক্স প্লাস এ ইউ কে এক্স প্লাস এ ইকুয়ালস টু সাই এক্স ই এক্স পাই কে। যেহেতু সাই এক্স ইকুয়াল টু ই এক্স পি আই কে এক্স ইউ কে এক্স, অর্থাৎ এটাকে একটু এক্সপোনেন্ট সাপেক্ষে 2 ভাগ করে লিখলে পরে সাই এক্স সমান সমান এইটা হলে পরে আমরা এই সাই এক্স প্লাস এ সমান সমান পেয়ে যাচ্ছি সাই এক্স ই এক্স পি আই কে। অন্য কথায় বলক অপেক্ষকের বৈশিষ্ট্য হলো সাই এক্স প্লাস এ ইকুয়াল টু কিউ সাই এক্স, যেখানে কিউ ইকুয়ালস টু ই এক্স পি আই কে এম। আমাদের সমাধান করার জন্য কি করতে হবে? সমাধান বা প্রমাণের জন্য এখানে বলা আছে যে যদি দেখানো যায় শ্রোডিঙ্গার সমীকরণ এক সমাধানের 4 নম্বর সমীকরণের বৈশিষ্ট্য আছে, তাহলে বোঝাবে যে এই সমাধানকে, এই অপেক্ষককে আমরা সমাধান হিসেবে লিখতে পারবো এবং পরিপ্রেক্ষিতে উপপাদ্যটি প্রমাণিত হয়ে যাবে। প্রমাণ আমরা ধরি যে জি এক্স এবং এফ এক্স শ্রোডিঙ্গার সমীকরণটির দুটো স্বাধীন বাস্তব সমাধান। এখন একটি দ্বিতীয় ক্রমে ব্যবকলন সমীকরণের কেবলমাত্র দুটো স্বাধীন সমাধান রয়েছে এবং অন্য সকল সমাধানকে স্বাধীন সমাধানগুলোর রৈখিক সমন্বয় হিসেবে প্রকাশ করা যায়। যেহেতু জি এক্স প্লাস এ এবং এফ এক্স প্লাস এ ও শ্রোডিঙ্গার সমীকরণটির সমাধান, সেহেতু আমরা লিখতে পারি এফ এক্স প্লাস এ ইকুয়ালস টু আলফা 1 এফ এক্স প্লাস আলফা 2 জি এক্স প্লাস এ ইকুয়ালস টু বিটা 1 এফ এক্স প্লাস বিটা 2 জি এক্স, যেখানে আলফা এবং বিটাগুলো হলো ই এর বাস্তব অপেক্ষক। শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান লেখা যায় এভাবে: সাই এক্স ইকুয়ালস টু এ এফ এক্স প্লাস বি জি এক্স
এ ও বি হলো ইচ্ছেমূলক ধ্রুবক বা কনস্ট্যান্ট। সমীকরণ 4 ও 5 শ্রোডিঙ্গার সমীকরণের সমাধান লেখা যায় সাই এক্স ইকুয়াল টু এ এফ এক্স প্লাস বি জি এক্স, যেখানে এ ও বি হলো ইচ্ছামূলক ধ্রুবক। সমীকরণ 4 ও 5 অনুসারে আমরা পাই সাই এক্স প্লাস এ ইকুয়ালস টু এ আলফা 1 প্লাস বি বিটা 1 এফ এক্স প্লাস এ আলফা 2 প্লাস বি বিটা 2 ইন্টু জি এক্স। এখানে আবার সাই এক্স প্লাস এ এই ইকুয়েশনের সাপেক্ষে আমরা লিখলে পাচ্ছি এ এফ এক্স প্লাস এ প্লাস বি জি এক্স প্লাস এ। উপরে বলক অপেক্ষকের বৈশিষ্ট্য সম্পর্কে যা কিছু বলা হয়েছে সমীকরণ 4 তার আলোকে আমরা এ এবং বি এর মানকে এমনভাবে নির্বাচন করি যেন এ আলফা 1 প্লাস বি বিটা 1 ইকুয়ালস টু কিউ এ ইমপ্লাইজ। এখান থেকে রিঅ্যারেঞ্জ করলে আমরা পেয়ে যাচ্ছি ডান পাশ শূন্য করে আলফা 1 মাইনাস কিউ ইন্টু এ প্লাস বিটা 1 বি ইকুয়াল টু 0। আবার এ আলফা 2 প্লাস বি ইন্টু বিটা 2 মাইনাস কিউ ইকুয়াল টু 0, যেখানে কিউ একটি ধ্রুবক বা কনস্ট্যান্ট। এভাবে আমরা একটা অপেক্ষক সাই এক্স পাই, যার বৈশিষ্ট্য হলো সাই এক্স প্লাস এ ইকুয়াল টু কিউ এক্স সাই এক্স। যেহেতু দেখা যাচ্ছে সমীকরণ 6 নম্বর এ ও বি এর এখন নন ভ্যানিশিং সলিউশন থাকা সম্ভব তখনই যদি কেবলমাত্র এ এবং বি এর সহগগুলোর নির্ণায়ক শূন্য হয় বা নিঃশেষ হয়। এ মত অবস্থায় কিউ এর জন্য নিম্ন সমীকরণ পাওয়া যায় আলফা 1 মাইনাস কিউ বিটা আলফা 1 মাইনাস কিউ বিটা এ সহগ আলফা 2 বি এর সহগ বিটা 2 মাইনাস কিউ ইকুয়াল টু 0। এখানে নির্ণায়কের নিয়ম অনুসারে আমরা আবার রিঅ্যারেঞ্জ বা পুনর্বিন্যাস করে পাই কিউ স্কোয়ার মাইনাস আলফা 1 প্লাস বিটা 2 ইন্টু কিউ প্লাস আলফা 1 বিটা 2 মাইনাস আলফা 2 বিটা 1 ইকুয়াল টু 0। আমরা দেখাবো এখন যে আলফা 1 বিটা 2 মাইনাস আলফা 2 বিটা 1 ইকুয়ালস টু 0। 5 নম্বর সমীকরণ থেকে এটা প্রতিপাদন করা যায় যে আমরা নির্ণায়ক আকারে লিখব ডান পাশ বাম পাশ দুটোকেই এফ এক্স প্লাস এ জি এক্স প্লাস এ এফ প্রাইম এক্স প্লাস এ জি প্রাইম এক্স প্লাস এ ইকুয়ালস টু এফ এক্স জি এক্স এফ প্রাইম এক্স জি প্রাইম এক্স আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2। এক্ষেত্রে একটা কনস্ট্যান্টের অবতারণা করা হয় বা ধ্রুবকে ডাব্লু ইকুয়ালস টু ডাব্লু ইজ এ ফাংশন অফ এক্স প্লাস এ ইকুয়ালস টু আলফা 1 বিটা 2 মাইনাস বিটা আলফা 2 বিটা 1 ইন্টু ডাব্লু এক্স। এখানে আমরা জানি যে ডেরিভেটিভের ক্ষেত্রে এফ প্রাইম হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর এফ ডাবল প্রাইম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ সেক্ষেত্রে এফ প্রাইম ইকুয়াল ডি এফ বাই ডিএক্স, জি প্রাইম ইকুয়ালস টু ডিজি বাই ডিএক্স ইত্যাদি। এখন আমরা জি এক্স শ্রোডিঙ্গার সমীকরণকে জি এক্সের শ্রোডিঙ্গার সমীকরণকে এফ এক্স দ্বারা এবং এফ এক্সের শ্রোডিঙ্গার সমীকরণকে জি এক্স দ্বারা গুণ করে
এবং বিয়োগ করে পাই, আমরা পাই এফ জি ডাবল প্রাইম মাইনাস জি এফ ডাবল প্রাইম। এখানে বোঝা যাচ্ছে, আগেই বলেছি যে ডাবল প্রাইম অর্থাৎ দ্বিতীয় ক্রমের ব্যবকলন। তো এখানে ইকুয়ালস টু লেখা যায় ডিডি এক্স অফ এফ জি প্রাইম মাইনাস জি এফ প্রাইম। এটা এইটাকে ঘুরিয়ে এবার সে লিখলে এরকম হয়। তখন এই যে ডাব্লুটা লেখা হয়েছে এটাকে বলা হচ্ছে রনস্কেন। ডাব্লু এক্স ইকুয়ালস টু এফ এক্স জি এক্স এফ প্রাইম এক্স জি প্রাইম এক্স মাইনাস কনস্ট্যান্ট। 9 নম্বর সমীকরণে সহযোগে এ ফলাফল থেকে সিদ্ধান্ত আসা যায় যে আলফা 1 বিটা 2 মাইনাস আলফা 2 বিটা 1 ইকুয়াল টু 0। কারণ এখানে আমরা আগেই বলেছি যে আমরা দেখাবো যে আলফা 1 বিটা 2 মাইনাস আলফা 2 বিটা 1 ইকুয়ালস টু 1। সমীকরণ 8-এর পরিবর্তে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার সমান সমান আলফা 1 প্লাস বিটা 2 ইন্টু কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, বা কিউ স্কোয়ার মাইনাস মিউ কিউ প্লাস 1 ইকুয়াল টু 0, যেখানে মিউ সমান সমান আলফা 1 প্লাস বিটা 2। এখানে স্মরণ রাখা দরকার যে আলফা 1 প্লাস বিটা 2 হলো এর একটা বাস্তব অপেক্ষক। তাহলে সাধারণভাবে কিউ এর দুটো মূল Q1 ও Q2 পাওয়া যায়। Q1 সমান সমান আমরা যে ফর্মুলা জানি, রুটের ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস সিএসসি বাই 2a। এই ফর্মুলা ইউজ করে আমরা পারতে পারি Q1 সমান সমান মিউ প্লাস রুট মিউ স্কোয়ার মাইনাস 4/2 এবং Q2 সমান সমান মিউ মাইনাস রুট মিউ স্কোয়ার মাইনাস 4/2। এখানে দেখা যাচ্ছে যে Q1 গুণ করলেই পাওয়া যাবে Q2 সমান সমান, অর্থাৎ সমীকরণ 7-এর বৈশিষ্ট্য প্রকাশক দুটো অপেক্ষক ψ1x ও ψ2x রয়েছে। এক্ষেত্রে নিম্নের ক্ষেত্র সম কৌতূহলপ্রদ ক্ষেত্র নির্দিষ্ট পরিসরে ই, যেখানে মিউ ইজ স্মলার দ্যান 2 বা মিউ স্কোয়ার ইজ স্মলার দ্যান 2, সেখানে মূলদ হবে জটিল, এবং যেহেতু Q1 Q2 ইকুয়ালস টু 0, এগুলো হবে জটিল অনুবন্ধী বা কমপ্লেক্স কনজুগেট। শক্তির এসব এলাকায় আমরা লিখতে পারি Q1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার i কে এক্স এবং Q2 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস i কে এক্স। তখন অনুষঙ্গী অপেক্ষক ψ1x ও ψ2x এর বৈশিষ্ট্য হলো ψ1x প্লাস এ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার i কে এক্স ψ1x এবং ψ2x প্লাস এ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস i কে এক্স ψ2x, যেটা গুলো বলক অপেক্ষক প্রকাশ করে। ক্ষেত্র 2, শক্তি এর অন্যান্য এলাকায় মিউ ইজ গ্রেটার দ্যান 2 অথবা মিউ স্কোয়ার ইজ গ্রেটার দ্যান 4। মূলদ্বয় কিউ এবং Q2 হলো বাস্তব ও পরস্পর উল্টো। এ মূলগুলো শ্রোডিঙ্গার সমীকরণে নিম্নের সমাধানের অনুরূপ। ψ1x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মিউ এক্স ইউএক্স এবং ψ2x ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ এক্স ইউএক্স, যেখানে মিউ হলো একটি বাস্তব রাশি। এর সমাধানগুলো গাণিতিকভাবে যদিও গ্রহণযোগ্য, কিন্তু সাধারণভাবে এগুলোকে ইলেকট্রনের তরঙ্গ অপেক্ষক হিসেবে গ্রহণযোগ্য নয়, কেননা এগুলো বদ্ধ নয়। এভাবে বাস্তব মূল Q1 ও Q2 এর অনুরূপ শক্তি সীমানায় কোনো ইলেকট্রনের অস্তিত্ব নেই। উপরের আলোচনা থেকে এই ধারণার সৃষ্টি হয় যে পর্যায়বৃত্তভাবে ইলেকট্রনের শক্তি বর্ণালী অনুমোদিত এবং নিষিদ্ধ ব্যান্ডের সমন্বয়কৃত, কারণ এখানে বলা হয়েছে যে বাস্তব মূল Q1 ও Q2 এর অনুরূপ শক্তি সীমানায় কোনো ইলেকট্রনের অস্তিত্ব নেই, থাকতে পারে না। আমাদের বলক অপেক্ষকের বর্ণনা, প্রমাণ এবং তার সম্পর্কে তো কিছু আলোচনা হয়ে গেল। এ আলোচনা শেষ। ক্ষেত্রে আমরা কিছু রেফারেন্স বইয়ের নাম দিব। এই তোমরা হয়তো জানো, আসলে সলিড স্টেট ফিজিক্সের ক্ষেত্রে
দুটো বই দীর্ঘদিন ধরে খুবই প্রচলিত। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু সলিড স্টেট ফিজিক্স বাই চার্লস কিটেল, আর একটা হচ্ছে সলিড স্টেট ফিজিক্স বাই এজে ডেকার। এর অবলম্বনে আরও কিছু বই আছে, কিছু বাংলা বই লেখা হয়েছে। প্রফেসর ডক্টর এম শাহিদুজ্জামান সলিড স্টেট ফিজিক্স, প্রফেসর এস এম মোকসেদ আলী সলিড স্টেট ফিজিক্স। যেহেতু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় সবাই বাংলা মিডিয়ামে পড়াশোনা করে, সেজন্যে আমরা বাংলায় আলোচনা করেছি। ওই বইয়ের সাহায্য নিয়ে, ইংরেজি বইয়ের সাহায্য নিয়ে আমরা বাংলা করেছি, বাংলা বইয়ের সাহায্য নিয়ে এভাবে এই লেকচারগুলো তৈরি করা হয়েছে। এখন তোমাদের যেদিন যে লেকচার হবে সেদিনই কিন্তু এই বইগুলো নিয়ে বসতে হবে, বসে বিষয়টা হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে। দেরি হয়ে গেলে পরে কিন্তু যেহেতু আমি অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা কোনো শিক্ষকের ডাইরেক্ট টাচে আসতে পারবে না, অতএব কিছু বুঝলে না বুঝলে সেগুলো কিন্তু কারো কাছে জিজ্ঞাসা করে পাওয়া যাবে না। সেহেতু পরে গিয়েই বইগুলো দেখতে হবে এবং শিক্ষা নিজের কাছে নিজের চেষ্টা দ্বারাই কিন্তু শিক্ষা হয়। শিক্ষকরা শুধুমাত্র একটু প্রভাবক হিসেবে কাজ করতে পারে। সেই হিসেবে তোমাদের শিক্ষা জীবন চালিয়ে যেতে হবে। যেহেতু পরিস্থিতিটা খারাপ, সেজন্যে তোমাদের নিজেদেরকে আরও বেশি সক্রিয় হতে হবে। সবাইকে ধন্যবাদ।